সাবিত্রী দেবী তার ছেলে পীযূষ এবং এক মেয়ে তানিয়ার সঙ্গে বাস করে। সে তার ছেলে এবং মেয়েকে ভীষণ পরিমাণে ভালোবাসে। যখন পীযূষ একটা ভালো সরকারি চাকরি পায় তখন তার মা ঠিক করে এবার একটা ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে দিতে হবে। আর সেই জন্য সাবিত্রী দেবী ছেলের বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। আর কিছুদিনের মধ্যেই সে লিপিকার সঙ্গে পীযূষের বিয়ে ঠিক করে। লিপিকা খুবই ভালো এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল, আর সে ভীষণই শান্ত স্বভাবের ছিল। সেই জন্য তাকে পীযূষ এবং সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে পছন্দ করে। আর কিছুদিনের মধ্যেই লিপিকার সঙ্গে পীযূষের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর, বৌমা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তুমি আমার বাড়ির বৌমা নও, আমার মেয়ে। তাই তুমি কখনো নিজেকে এই বাড়ির বউ বলে মনে করবে না। আমার কাছে তানিয়া যেমন, তুমিও তেমন। তাই আমার মেয়ে যেমন আমার কাছে আবদার করে, তুমিও আমার কাছে ঠিক সেরকমই আবদার করতে পারবে। আর আমি আমার মেয়েকে যা জিনিস দেব তোমাকেও তাই দেব। মায়ের এই কথা শুনে তানিয়ার মোটেই পছন্দ হয় না, কারণ সে এতদিন বাড়ির মেয়ে হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা পেয়েছে আর সবার আদর ভালোবাসাও পেয়েছে। কিন্তু তার ভাগের আদর ভালোবাসা এবার ভাগাভাগি হয়ে যাবে, কারণ এখন তার বাড়িতে বৌদি আছে। তাই মায়ের মুখে এরকম কথা শুনে তানিয়ার প্রচন্ড পরিমাণে হিংসা হয়। কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে লিপিকা খুবই খুশি হয়। ঠিক আছে, এবার তোমাদের মেলো ড্রামা বন্ধ করো। আমি ডাইনিং টেবিলে বসে আছি নাকি আমি কোনো সিরিয়াল দেখছি বুঝতে পারছি না। সব সিনেমা সিরিয়ালের ডায়লগ দিচ্ছ। আর শোনো বৌদি, আমার খুব খিদে পেয়েছে। যাও, বিয়ের পর তুমি প্রথমবারের মতো রান্নাঘরে যাও আর আমার জন্য ক্ষীর রান্না করে নিয়ে আসো। ভদ্রভাবে কথা বল তানিয়া, বৌদির সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে? আমি জানি তুই ক্ষীর খেতে ভালোবাসিস, তাই আমি কালকে রাত্রিবেলাতেই বৌমাকে বলে দিয়েছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ক্ষীর রান্না করতে। আর তুই তোর বৌদির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবি না বলে দিলাম। এই বলে সাবিত্রী দেবী নিজের ঘরে চলে যায়। আর লিপিকাও রান্নাঘরে গিয়ে নিজের মনের আনন্দে সকলের জন্য কিশমিশ, খোয়া ক্ষীর সবকিছু দিয়ে ভালো করে ক্ষীর রান্না করে। আর সেই ক্ষীরের গন্ধ পুরো সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। বাহ, আমার বৌমা কি সুন্দর ক্ষীর রান্না করেছে। সারা বাড়িতে একেবারে মিষ্টি কেশরের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি এত ভালো বৌমা পেয়ে খুব খুশি। কিন্তু সেই ক্ষীরের সুগন্ধ তানিয়া কিছুতেই সহ্য করতে পারে না। আর সে তখনই রান্নাঘরে আসে। আর সে এক চামচ ক্ষীর মুখে তুলে বলে, বাবা, বৌদি তো ভালোই ক্ষীর রান্না করেছে। এরকম ক্ষীর আমি আগে কোনোদিনও খাইনি। এত সুন্দর ক্ষীর যদি বৌদি মাকে একবার খাইয়ে দেয় তাহলে তো মা নিজের সম্পত্তিও বৌদির নামে লিখে দেবে, আর আমি বসে বসে আঙুল চুষবো। আমি ভালো করেই জানি এই ক্ষীর কিভাবে নষ্ট করতে হয়। আর একবার যদি ক্ষীর আমি নষ্ট করে দিই তাহলে মাও বৌদিকে ভীষণ বকাবকি করবে। এই বলে তানিয়া ইচ্ছা করে তার বৌদির তৈরি করা ক্ষীরের মধ্যে বেশি বেশি করে নুন মিশিয়ে দেয়। ফলে সেই ক্ষীর একেবারে নুনে পোড়া হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা লিপিকা কিছুই জানতে পারে না। আর তানিয়া রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায়। দুপুরবেলা সকলের খাওয়া হয়ে গেলে লিপিকা সবার পাতে সেই ক্ষীর পরিবেশন করে। আর তানিয়া মনে মনে অপেক্ষা করতে থাকে কখন তার বৌদি সকলের সামনে ছোট হবে আর তার মা বৌদিকে কথা শোনাবে। মা, ক্ষীর কেমন হয়েছে? আপনি তো মাত্র এক চামচই খেলেন। আমি জানি আপনি কেশর খেতে খুব ভালোবাসেন, তাই আমি ইচ্ছা করে ক্ষীরের মধ্যে কেশর দিয়েছি। ক্ষীরটা খেতে ভালো হয়েছে তো মা? ভালো হয়েছে মানে? এই ক্ষীর তুমি নিজে খেয়ে দেখো কেমন হয়েছে। এরকম ক্ষীর তো আমি আগে কোনোদিনও খাইনি। তুমি সত্যি অসাধারণ ক্ষীর রান্না করেছো। কি সুন্দর খেতে হয়েছে, যেমন মিষ্টি তেমনই সুগন্ধ। সত্যি আমি তোমাকে রান্না করতে বলে খুব ভালো করেছি, না হলে আমি তো জানতেই পারতাম না আমার নতুন বৌমা এত সুন্দর রান্না করতে পারে। সাবিত্রী দেবীর এই কথা শুনে তানিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর তাই তখনই সে তার মায়ের কথা সত্যতা যাচাই করার জন্য ক্ষীর খেয়ে দেখে। কিন্তু সেই ক্ষীর সত্যি খুবই ভালো খেতে ছিল। সেই ক্ষীরের মধ্যে নুনের লেশ মাত্র ছিল না। আমি কিছুই বুঝতে পারছি না বৌদি, তুমি এত ভালো ক্ষীর কিভাবে রান্না করলে? আর এটা সত্যি ভালো খেতে হয়েছে। সত্যি বলছো তোমরা? আমি খুব খুশি হয়েছি যে আমার হাতের রান্না খেয়ে তোমাদের ভালো লেগেছে। আর তানিয়া, তুমি একবার আমার হাতের ক্ষীর খেয়ে মনে হচ্ছে পাগল হয়ে গেছো, এত ভালো খেতে হয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার বিয়ের প্রথম রান্নাঘরের অনুষ্ঠান এত ভালোভাবে পালন করতে পেরেছি আমি। এবার তোমার উপহার পাওয়ার পালা। তুমি এত ভালো ক্ষীর রান্না করেছো, সেই জন্য আমি আমার গলার 7 নলি হার তোমাকে খুলে দেব। আর তুমি সবসময় এই সোনার হার নিজের গলায় পরে থাকবে, কেমন? এই বলে সাবিত্রী দেবী তার গলার হার খুলে বৌমার গলায় পরিয়ে দেয়। আর এই দেখে তানিয়া একেবারে জ্বলে পুড়ে ওঠে। এভাবেই যতই দিন যেতে শুরু করে শাশুড়ি মা তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতে থাকে।
কিন্তু তানিয়া কিছুতেই বুঝে উঠতে পারে না সে যতই বদমাইশি করুক না কেন কিছুতেই সে তার বৌদিকে সকলের সামনে খারাপ প্রমাণিত করতে পারে না। আর সেই ক্ষীরের রহস্যের কথা সে এখনো পর্যন্ত ভেবে কোনো কুল কিনারা পায় না। একদিন, বৌমা, তুমি প্রত্যেকদিন আমাদের সংসারের অনেক দেখাশোনা করো, তাই জন্য তুমি এখনো বিয়ের পর তোমার বরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারোনি। তাই আমি আজকে নিজে থেকে তোমাদের জন্য বিদেশে যাওয়ার টিকিট কেটে দিয়েছি। তুমি প্লেনে করে আমার ছেলের সঙ্গে ঘুরতে যাবে, আবার প্লেনে করেই আমার ছেলের সঙ্গে ফিরে আসবে। যাও, তোমরা ঘুরে এসো। বাবা, তুমি বৌদির জন্য প্লেনের টিকিট কেটে দিলে, আর আমি যখন তোমাকে বলেছিলাম আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব তখন তো আমাকে একটা টাকাও তুমি দিলে না, আর এখন একটা অন্য মেয়ের জন্য তুমি এত কিছু করছো। ও অন্য মেয়ে নয়, ও আমার আর এক মেয়ে। আর তুই তোর বন্ধুদের সঙ্গে বাইরে সি বিচে গিয়ে বদমাইশি করবি সেটা আমি মেনে নেব না, তাই জন্য তোকে আমি টাকা দিইনি। আগে বিয়ে কর, বিয়ের পর বরের সঙ্গে ঘুরতে যাবি। এই বলে সাবিত্রী দেবী তার মেয়েকে চুপ করিয়ে দেয় আর বৌমার হাতে প্লেনের টিকিট ধরিয়ে দেয়। এর ফলে বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু সে একা কোথাও ঘুরতে যেতে চায় না। সে তার শাশুড়ি মা এবং ননদকে নিয়েই ঘুরতে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই বৌদি, আমি তোমাদের সঙ্গে ঘুরতে যাব। আর মায়ের তো বয়স হয়েছে, মায়ের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মা যেতে পারবে না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, কিন্তু লিপিকা কিছুতেই তার শাশুড়ি মাকে ছাড়া বিদেশে যেতে চায় না। তাই লিপিকা তার ননদ, শাশুড়ি মা সবাইকে সঙ্গে নিয়ে বিদেশে ঘুরতে যায়। আর সেখানে গিয়েও তানিয়া তার বৌদিকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সবসময় সাবিত্রী দেবী তার বৌমাকে বাঁচিয়ে নেয়। এভাবেই তারা বিদেশ থেকে ঘুরে বাড়িতে ফিরে আসে। ওহ বৌদি, ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আজকে একটু হালকা ফুলকা খাবার খাবো। তুমি ভালো করে মাছের ঝোল আর ভাত রান্না করো। আর শোনো, আমার ব্যাগটা কিন্তু আনপ্যাক করে দিও, আর যা যা জামা কাপড় পরেছি সবগুলো কেচে কুচে পরিষ্কার করে রেখে দিও। না বৌমা, তুমি কিচ্ছু করবে না, তুমিও তো ঘুরে এসেছো, তোমারও তো শরীর খারাপ হতে পারে, আর তুমিও তো ক্লান্ত হতে পারো, এটাই স্বাভাবিক। আর তানিয়া, তুই তোর বৌদিকে এরকম কাজের লোকের মতো অর্ডার করছিস কেন? নিজের কাজ তুই নিজে করে নে। আর তোর ব্যাগ তোর বৌদি খুলতে যাবে কেন? তোর জামা কাপড়ও তোর বৌদি কাচবে কেন? তোকেই তোর সব কাজ করতে হবে, তোর বৌদি কিছু করতে পারবে না। আর বৌমা, তুমি আজকে বিশ্রাম করো, আমি আজকে সবার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। না না মা, আমার কাজ করতে কোনো সমস্যা নেই। আর আপনি বেকার বেকার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবেন কেন? আমি রান্না করে দিচ্ছি। তুমি কোনো কাজ করবে না মানে তুমি কোনো কাজ করবে না, আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও, ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করো, আর আমি তোমার জন্য শরবত করে নিয়ে যাচ্ছি। এভাবে শাশুড়ি মা তার বৌমাকে নিজের ঘরে বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়, আর মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর তানিয়া কিছুতেই যেটা সহ্য করতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পীযূষ তার বোনের জন্য দোকান থেকে একটা খুব সুন্দর ড্রেস কিনে নিয়ে আসে। ওয়াও দাদা, এই ড্রেসটা কি সুন্দর, আমি সবসময় এরকম ড্রেস কিনতে চাইতাম, কিন্তু মা আমাকে কোনোদিনও এরকম ড্রেস কিনে দেয়নি, কারণ এই ড্রেসটার দাম অনেক বেশি। কিন্তু আজকে তুই আমার জন্য এত সুন্দর ড্রেস কিনে নিয়ে এসেছিস। আই এম সো হ্যাপি দাদা, আমি এক্ষুনি ড্রেসটা পরে আসছি। আমার বোন একটা ড্রেস পছন্দ করেছে আর আমি ওকে ওটা কিনে দেবো না, এটা কোনোদিনও হতে পারে না। তোর জন্যই তো সবকিছু বোন। যা, তুই এই ড্রেসটা পরে সুন্দর করে তৈরি হয়ে নে, তারপর তোকে, লিপিকাকে আর মাকে নিয়ে আমি রেস্টুরেন্টে খেতে যাব। পীযূষের কথা শুনে তানিয়া খুবই খুশি হয়। আর তানিয়া সেই ড্রেসটা পরতে যাবে এমন সময়, এটা কিন্তু ঠিক না বাবু, তুই তোর বোনের জন্য এত সুন্দর ড্রেস কিনে নিয়ে এলি আর তোর বউয়ের জন্য কিছু কিনে নিয়ে আসিসনি। তোর বউ কি শুধুমাত্র শাড়ি পরেই বাইরে ঘুরে বেড়াবে? তোর বউকেও তো ওয়েস্টার্ন ড্রেস পরলে ভালো লাগবে, তাই তোর উচিত ছিল তোর বউয়ের জন্য কিন্তু এরকম একটা ড্রেস কিনে নিয়ে আসা। কিন্তু মা, তুমি যদি বাড়ির বৌমাকে এরকম ড্রেস পরতে না দাও, সেই জন্যই তো আমি ওইরকম জামা কাপড় আমার বউয়ের জন্য নিয়ে আসিনি। কিন্তু তুমি যে তোমার বৌমাকে পরার পারমিশন দেবে এটা জানলে আমি নিশ্চয়ই কিনে নিয়ে আসতাম। আমার বৌমা তো আমার মেয়ের মতোই, আমার মেয়ে যে জামা কাপড় পরতে পারবে আমার বৌমা কেন পরতে পারবে না? তাই আজকে আমি আমার বৌমার জন্য জামা কাপড় কিনতে যাব। আমরা আগে শপিং মলে গিয়ে জামা কাপড় কিনবো, তারপর আমরা রেস্টুরেন্টে খেতে যাব। শাশুড়ি মায়ের কথা শুনে লিপিকা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? বৌদি যদি আমার মতো এরকম জামা কাপড় পরে বৌদিকে মানাবে না, কারণ আমার ফিগার খুব সুন্দর আর আমাকে দেখতে বৌদির থেকে অনেক বেশি ভালো, তাই একমাত্র এই জামা কাপড় পরলে আমাকেই মানাবে, বৌদিকে নয়। আর তুমি অনেকদিন ধরে বৌদির প্রতি এরকম মেয়ে মেয়ে বলে আদিক্ষেতা দেখাচ্ছ, আমি কিন্তু সেটা সহ্য করতে পারছি না। তুমি প্লিজ আদিক্ষেতা বন্ধ করো। আর বৌদি যদি আমার মতো জামা কাপড় পরে আমি কিন্তু বৌদির সঙ্গে কোথাও যাব না। লিপিকার এরকম অসভ্যের মতো ব্যবহার দেখে তার বৌদি কেঁদে ফেলে, আর নিজের বৌমার চোখে জল দেখে শাশুড়ি মা সহ্য করতে পারে না, তাই সে তখনই তার মেয়ের গালে ঠাস করে একটা চড় মারে।
মা, তুমি আমার গায়ে হাত তুললে, তাও আবার শুধুমাত্র বৌদির জন্য? বেশ করেছি। তুই যখন তোর বৌদির রান্না করা ক্ষীরে নুন মিশিয়ে ক্ষীর নষ্ট করতে পারিস, তখন আমি তোর অসভ্যতামি থামানোর জন্য তোকে থাপ্পড় পর্যন্ত মারতে পারি। তুই কি ভেবেছিস তুই যে বদমাইশিগুলো করছিস তোর বৌদিকে ছোট করার জন্য আমি সেগুলো কিছুই জানি না? কেন রে, নিজের বৌদির প্রতি তোর এত হিংসা কেন? তোকে কি আমি কখনো কম ভালোবেসেছি? আর এখন তোর বৌদিকে নিজের মেয়ের মতো করে ভালোবাসছি বলে তোর এত হিংসা? আর তুই যে সেদিন ক্ষীরে নুন মিশিয়েছিলি সেটা আমি বুঝতে পারবো না তুই কি করে ভাবলি? নিজের মায়ের মুখে এমন কথা শুনে তানিয়া সকলের সামনে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায়। আসলে তানিয়া যখন তার বৌদির রান্না করা ক্ষীরে নুন মিশিয়ে দিচ্ছিল, সেই সময় সাবিত্রী দেবী লুকিয়ে লুকিয়ে সব ঘটনা দেখে ফেলে। আর সে বিশ্বাস করতে পারে না তার মেয়ে এরকম জঘন্য কাজ করতে পারে। তাই সে তখন থেকেই তার মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আর তানিয়া যখন এরকম বদমাইশি করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, তখন সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে বেশি করে আটা মেখে ক্ষীরের মধ্যে দিয়ে দেয়। এর ফলে ক্ষীরের অতিরিক্ত নুন নষ্ট হয়ে যায় আর ক্ষীর আবার আগের মতো সুস্বাদু হয়ে যায়। মা, আমি ভাবতে পারছি না যে আমার ননদ এরকম কাজ করতে পারে। আমি কি কোনো দোষ করেছি মা? আমি বাপের বাড়ি থেকে অনেক আশা নিয়ে সংসার করতে এসেছি, তাই বলে আমার সঙ্গে এরকম ব্যবহার করা হবে? তুমি একদম কান্নাকাটি করো না বৌমা। আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি, কারণ তোমার মা ছোটবেলায় মারা গেছেন আর তুমি তোমার মাসি আর মেশোর কাছে মানুষ হয়েছো। কিন্তু তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে অনেক সুশিক্ষা দিয়ে গেছে। তাই আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর সেই জন্য তোমাকে আমি নিজের বৌমা নয়, আমার মেয়ে ভাবি। তাতে যদি আমার মেয়ে আমার উপর রাগ করে, আমার কিছু যায় আসে না। এমন কথা শুনে তানিয়ার চোখে জল চলে আসে আর সে নিজের কুকর্মের জন্য ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। আর সে মনে মনে ঠিক করে সে আর কখনো তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এমনকি সে তার বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয় আর লিপিকাও তার ননদকে ক্ষমা করে দেয়। সেই সাথে সাবিত্রী দেবীও তার মেয়েকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তানিয়াও তার মায়ের মতো বৌদিকে ভীষণ পরিমাণে ভালোবাসতে শুরু করে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে থাকে।